ওফো মা, এই জন্য না আমার গ্রামে আসতে একদম ভালো লাগে না। এখানে না ফোনের নেটওয়ার্কই পাওয়া যায় না। ভেবেছিলাম গ্রামে এসে ভিডিও বানাবো, এখানে তো টাওয়ারই নেই। তুই ঠিকই বলেছিস মা, অনেক দূরে একটা টাওয়ার আছে, তবে খুব তাড়াতাড়ি আমাদের গ্রামেও টাওয়ার বসবে, তখন তোর আর কোনো সমস্যা থাকবে না। তখনই ওখানে ওর কাকিমা চলে আসে। সোহিনী দিদি, ছাদে খাবার দিয়ে এসছি, ছাদে চলো, যা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খাবার না ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, ছাদে কেন? হ্যাঁ রে মা, গ্রামের লোকেদের খোলা জায়গায় বা ছাদেই খাবার খাওয়ার অভ্যাস। আর তুই তো জানিসই আমাদের উঠোনে বৃষ্টির জল ভরে যায়, তাই ছাদে বসেই খাবো। আর ঠান্ডা হাওয়ার সাথে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, নিচে গরমে তো দম বন্ধ হয়ে যায়। কিন্তু তুমি তো জানো আমার এরকম খোলা জায়গায় খাবার খাওয়ার অভ্যাস নেই। শোন মা, এসব কথা বাপের বাড়ি পর্যন্তই ঠিক আছে, কাল শ্বশুর বাড়ি গিয়ে কি এইভাবেই মেজাজ দেখাতে পারবি? শোন, যারা বাপের বাড়িতে এরকম মেজাজ দেখায় তারা শ্বশুর বাড়িও ঠিক ওই রকমই পায়। কালকে যদি তোর শ্বশুর বাড়ির সবাই ছাদে খাবার খায় তখন তুই কি করবি? মা, গ্রামে সবাই ছাদে খায়, ছাদে শোয়, কিন্তু আমি তো বিয়ে করব শহরে, ওখানে এরকম কেউ করে না। আচ্ছা ঠিক আছে, এখন তো খেতে চল চল। এরপর সোহিনী অনিচ্ছা সত্ত্বেও সবার সাথে ছাদেই খেতে বসলো। এইভাবেই কিছুদিন কেটে গেল, আর সোহিনীরও কলেজের পড়াশুনো শেষ হয়ে গেল, আর ওর মা বাবা শহরেই একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দিল। সোহিনীর বিয়ে বিনয়ের সাথে হয়ে গেল। বিয়ের পর সন্ধেবেলায় সোহিনী যখন রান্নাঘরে রান্না করছিল, তখন বাইরে থেকে ওর শাশুড়ি আর ননদের গলা ভেসে এলো। বৌমা, খাবার যদি হয়ে থাকে তো তাড়াতাড়ি নিয়ে এসো। বৌদি, খাবারের সাথে স্যালাডটাও নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ। কিন্তু সোহিনী খাবার নিয়ে ডাইনিং টেবিলে এসে দেখে ওখানে কেউ নেই। হ্যাঁ, সবাই কোথায় গেল? এখনই তো খাবার দাও করে চিৎকার করছিল। তখনই আবার কেউ ওকে ডাকে। বৌমা, পেটে যে হাতি ছুঁচো সব দৌড়াদৌড়ি করছে, খাবার নিয়ে এসো। বাবা, আমি তো খাবার নিয়েই দাঁড়িয়ে আছি, কিন্তু আপনারা কোথায়? আপনারা তো মিস্টার ইন্ডিয়ার অনিল কাপুরের মতো গায়েব হয়ে গেছেন, দেখতেই পাচ্ছি না। আরে বৌমা, আমরা সবাই ছাদে, তুমিও খাবারটা ছাদেই নিয়ে এসো, দারুণ ওয়েদার। এই শুনে সে একটু অবাক হয়, তাও খাবারটা নিয়ে ছাদেই যায়। ছাদে সবাই চেয়ার টেবিল নিয়ে বসেছিল, আর মাথার ওপরে একটা ত্রিপল টাঙানো ছিল। মা, এসব কি? বৌমা, আমাদের সবারই বৃষ্টির মধ্যে ছাদেই খাবার খাওয়ার অভ্যাস, সেই জন্য আমরা একটা ডাইনিং টেবিল ছাদেও রেখেছি। যখনই বৃষ্টি হয় তখনই আমরা ছাদে খাই, তাই তুমি খাবারটা এখানেই দিয়ে দাও। কি আশ্চর্য ব্যাপার, এটা আবার কি শখ! এরপর ও ছাদেই সবার জন্য খাবার নিয়ে আসে, আর কিছুক্ষণের মধ্যেই খুব জোরে হাওয়া দিয়ে বৃষ্টি শুরু হয়। বাহ, এই গরম খাবারের সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর আজকে তো বৌমা পকোড়া বানিয়েছে, খেতে যা মজা হবে না। বৌদি, তুমিও এসো না, একসাথে খাবো ছাদে এই বৃষ্টিতে। আরে না না, তোমরা খাও। প্লিজ মানা করবে না, এটা আমাদের বাড়ির নিয়ম। এরপর সোহিনীও ওদের সাথে বসে পড়ল, কিন্তু এত জোরে হাওয়া চলছিল যে ত্রিপলটা কাঁপছিল, আর বৃষ্টির ফোঁটা ভেতরে চলে আসছিল। তখনই প্রিয়া একটা পকোড়া তুলতে গেলে হাওয়ার জোরে সেই পকোড়া সোহিনীর শাড়িতে গিয়ে পড়ে। ও নো, সরি বৌদি, এত জোরে হাওয়া দিচ্ছে না। কোনো ব্যাপার না মা, এটা তো শুভ লক্ষণ। তখনই জলের একটা ঠান্ডা ফোঁটা এসে ওর কপালে পড়ল। হে ভগবান, এ আবার কি? আরে বৌমা, এ তো প্রাকৃতিক শাওয়ার, ভিটামিন ডিও পাবে, তার সাথে ঠান্ডা হাওয়া। এবার খাবার খেতে খেতে সোহিনীর মনে হলো সে কোনো অ্যাডভেঞ্চার ট্যুরে এসেছে। কখনো পকোড়া হাত থেকে পড়ে যাচ্ছিল, কখনো আবার ডালে বৃষ্টির জল মিশে যাচ্ছিল। বৌমা, যাও তো নিচ থেকে একটু কাঁচা লঙ্কা নিয়ে এসো। সোহিনী নিচে এসে জিনিস নিয়ে ওপরে গেল। এইভাবেই ছোট বড় কোনো জিনিস আনতে ওকে বারবারই নিচে যেতে হচ্ছিল আর ওপরে আসতে হচ্ছিল। আর বৃষ্টি এলেই ওর শ্বশুরবাড়ির লোকেরা ছাদে বসে খাবার খেত, আর এই করতে গিয়ে সোহিনীর অবস্থা খারাপ হয়ে যেত। আর একবার ওর পায়ে জল থাকায় ও সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। আহ আহ আরে বৌমা, সামলে চলো। মা, আপনাদের ছাদে খাবার খাওয়ার এত যখন ইচ্ছে, তখন ছাদে একটা রান্নাঘর করে দিন না। বৃষ্টির সময় তাহলে ওখানেই আমি আপনাদের জন্য রান্না করে দেব। আর ওর এই কথা শুনেই সাথে সাথেই ছাদে একটা রান্নাঘর করে দিল। এর দুদিন পর আবার বৃষ্টি এলো, নাও আবার ঝামেলা শুরু হলো। এরপর সোহিনী ছাদের রান্নাঘরেই সবার জন্য রান্না করতে লাগলো।
আর প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টির জন্য ওর চোখে ধুলোকণা চলে যায়, আর হাওয়ার জন্য উনুনটা বারবার নিভে যাচ্ছিল। ওফো, বারবার গ্যাস নিভে যাচ্ছে, এভাবে রান্না কি করে করব? এরপর সে যেমন তেমন করে রান্নাটা করলো। কখনো প্রচণ্ড হাওয়ায় ওর গ্যাস নিভে যাচ্ছিল, কখনো আবার হাওয়ার সাথে ধুলো এসে খাবারে পড়ছিল, আর অন্যদিকে দেরি হওয়ায় সবাই ওকে কথা শোনাতে লাগলো। বৌদি, তোমার জন্য আজকে তো আমার কলেজে লেট হয়ে গেল, এমনিই বৃষ্টির মধ্যে অটো পাবো না। আমি অফিসের জন্য বেরোলাম, তোমার ভরসায় বসে থাকলে কখন যে বেরোতে পারবো জানি না, রাস্তায় জ্যাম থাকবে। এইভাবেই দিন কাটতে লাগলো। এক কাজ করব, কাল থেকে না খাবারটা আগেই বানিয়ে রাখবো। পরের দিন থেকে সে আগে করে ওয়েদার রিপোর্ট দেখে খাবার বানিয়ে রাখত, আর খাবারটা ঠান্ডা হয়ে যেত বলে বৃষ্টিতে সবাই ওই খাবার খেয়ে ওকে কথা শোনাতো। আরে জলদি খাবার বানাতে বলেছিলাম, তার মানে এটা না যে তুমি ঠান্ডা খাবারই দেবে আমাদের। দেখ, বৃষ্টির মজাটাই শেষ করে দিলে। পরের বার থেকে যখন আমরা বৃষ্টিতে খেতে বসবো তখনই গরম গরম খাবার বানাবে। পরের দিন থেকে সে এমনটাই করে। এমনই একদিন খাবার খাওয়ার সময় ওদের খাবারের মধ্যে মাটির কণা এসে পড়লে সেটা মুখে যায়। কি বৌদি, কেমন রান্না করেছো? খাবারে তো মাটি আসছে। প্রিয়া, ঝড়ের মধ্যে ছাদে খাবার খেতে বসলে খাবারে তো মাটি আসবেই। আর এটা ডাল না জল? মা, আমি তো ডালই বানিয়েছিলাম, কিন্তু বৃষ্টির জল ডালে পড়লে আমার তো দোষ নেই, তাই না? রোজ এরকম খাবার খেয়ে ওদের আর ভালো লাগছিল না। তাছাড়া অনেকবার বৃষ্টির মধ্যে দই বড়া আর রায়তা খেয়ে ওদের ঠান্ডা লেগে যাচ্ছিল, আর এইসব কারণেই এখন আর বৃষ্টির মধ্যে ছাদে বসে খাবার খেতে ওরা মজা পাচ্ছিল না। আর এইসব শিক্ষা পেয়ে ওরা এই অভ্যাস ছেড়ে দেয়, আর এখন ওরা সবাই ঘরে বসেই খাবার খায়। সূর্যপুর গ্রামে ভরত সিং ও তার পরিবার থাকত। ভরত সিং এর ওই গ্রামে একটা মুদিখানার দোকান ছিল। পরিবারের স্ত্রী সুমিত্রা আর তার 2 মেয়ে ছিল। বড় মেয়ের নাম ছিল সুরভি, আর ছোট মেয়ের নাম ছিল অংশিকা। বড় মেয়ে যতটা গুণী ছিল, ছোট মেয়ে ততটাই সুন্দরী আর অহংকারী। 2 বোনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল, তাই 2 বোনেদের মধ্যে একদমই মিল ছিল না। একদিন বড় বোন সুরভির জন্য পাশের গ্রাম থেকে সম্বন্ধ আসে। বুঝলে সুমিত্রা, ছেলেটা খুব ভালো, একটা ফ্যাক্টরিতে কাজ করে, তাই ভাবছিলাম আমাদের সুরভি মায়ের জন্য ঠিকই হবে। কিছুদিন পর সুরভির বিয়ে রাজীব নামে ওই ছেলেটার সাথে হয়ে যায়। রাজীবের নদীর পাশে খুব সাধারণ একটা ঘর ছিল। এর কিছুদিন পর অংশিকা যেহেতু দেখতে খুব সুন্দরী ছিল, তাই ওর জন্য বড়লোকের ছেলে অভিনবের সম্বন্ধ আসে। বড়লোক হওয়ার জন্য নদীর ওপারে ওদের একটা সর্বসুবিধা সম্পন্ন দোতলা বাড়ি ছিল। ছেলেরা তো খুবই বড় লোক, আমার মেয়ে সুন্দরী বলেই ওই বাড়িতে সম্বন্ধ হয়েছে। অভিনবের কাঠের ব্যবসা ছিল, ওতে ওর খুব ভালো উপার্জন হতো। কিছুদিন পরেই অংশিকার বিয়ে হয়ে যায়, আর ও বিয়ে করে ওই বড় বাড়িতে চলে আসে। বিয়ের পরের দিন সকালে যখন ও কফির মগটা হাতে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে নদীর দৃশ্য দেখছিল, আরে বাহ, কি সুন্দর লাগছে এই নদীটা দেখতে। কিন্তু এ কি, নদীর ওপারে যে গরিবদের বস্তি, না ওই বস্তিটাই না নদীর ভিউটাই নষ্ট করে দিল। তবে এটা ভুলো না যে তোমার বড় বোনের বাড়িও কিন্তু ওখানে। কিসের বড় বোন? গরিবদের আমি খুব একটা পাত্তাও দিই না। অংশিকার আগে থেকেই অহংকার ছিল, আর বড় লোকের বাড়ি বিয়ে হওয়াতে এই অহংকার আরো বেড়ে যায়। তারপর একদিন, এই শোনো না, আমি না একটু শপিংয়ে যাব, তুমি একটু তোমার ওই স্টিমার বোর্ডে করে আমাকে একটু নদীর ওপারে নিয়ে যাবে? ঠিক আছে, আমি এক্ষুনি স্টিমার বোর্ডটা বের করছি, তুমি চলে আসো। এরপর ওরা তৈরি হয়ে চলে আসে, আর তখনই গরিব রাজীব নিজের ছোট্ট নৌকার দাঁড় বেয়ে কাজে যাচ্ছিল। আসলে ওদের সবাইকেই নদীটা পেরিয়েই কোথাও যেতে হতো। তখনই নিজের স্টিমার বোটে বসে অংশিকা অভিনবকে বলল, অভি, তাকাও না এদিকে, একটা সেলফি নি। আসলে আমি না সোশ্যাল মিডিয়ায় আপলোড করব, তাহলেই তো লোকেরা জানতে পারবে যে নদীর ধারে আমাদের কত বড় একটা সুন্দর বাড়ি, আর আমাদের বোটও আছে। তখনই অংশিকার নজর রাজীবের ওপর পড়ে, আর বলে, জামাইবাবু দেখবেন, দাঁড় টানতে টানতে হাতের ছালই না উঠে যায়। অন্যদিকে নদীর পাড়ে বসে সুরভি কাপড় কাচতে কাচতে এগুলো দেখছিল, আর নিজের ছোট বোন ওর গরিব স্বামীকে নিয়ে মজা করছিল, তা দেখে ওর খুব কষ্ট হয়। এর কিছুদিন পর অংশিকা প্রেগনেন্ট হয়। এই খবর শুনে সুরভি তার বরের নৌকা করে এপারে আসে ওর বাড়িতে ওকে শুভেচ্ছা জানাতে।
মা হওয়ার জন্য অনেক শুভেচ্ছা রে বোন। শোন দিদি, তোর এই শুভেচ্ছার আমার কোনো দরকার নেই। আর এই নোংরা জামা কাপড় আর নোংরা চটি নিয়ে এখান থেকে এক্ষুনি বেরো। আমাকে আবার ঘরটা এখন পরিষ্কার করতে হবে। যাও, বেরো এখান থেকে। অংশিকা ওকে অপমান করে ওখান থেকে তাড়িয়ে দেয়। এত অহংকার ভালো না বোন, দেখবি একদিন তোকে না পস্তাতে হয়। এই বলে সুরভি ওখান থেকে চলে যায়। ওই দিন থেকে অংশিকার মনে সুরভির জন্য ঘেন্নাটা আরো বেড়ে যায়। এর পরের দিন, শ্যামলী আয়, তোকে স্নান করিয়ে দি, যা গরম পড়েছে। আয় আয়। হ্যাঁ সুরভি, আজকে আমরাও আমাদের মহিষটাকে না অনেকক্ষণ ধরে স্নান করাবো। তখনই অংশিকা ব্যালকনিতে দাঁড়িয়ে নিজের হাজবেন্ডকে বলল, ছি অভিদেব, দেখো তো এই গরিবরা মিলে নদীটার কি অবস্থা করেছে। নদীতে গরু মহিষকে স্নান করায় আর যত আবর্জনা ফেলে নদীটাকে নোংরা করে দিচ্ছে। এই গরিবদের জন্য এই ভিউটাও নষ্ট হয়ে গেল আর নদী থেকে কিরকম দুর্গন্ধ বেরোচ্ছে। আমি কালকেই সরকারি কর্মচারীদের বলে এই বস্তিটাকে এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। পরের দিন অভিনব কিছু সরকারি কর্মচারীকে ডাকে। দেখুন এরা কিরকম নোংরা করে রাখে জায়গাটাকে, এদের ঘরবাড়ি ভেঙে দিন, তাহলে জায়গাটা পরিষ্কার হবে। এরপর ওরা ওদের বাড়িঘর ভেঙে দিয়ে চলে যায়। এখন আমরা কোথায় থাকবো গো? তুমি চিন্তা করো না সুরভি, আজকে রাত্রে আমরা এই নৌকাটাতে থাকবো আর কাল সকালে নতুন একটা কুড়ে ঘর বানিয়ে নেব। এই বলে সুরভি আর রাজীব ওদের নৌকায় সারা রাত বসে থাকলো। আর অন্যদিকে অংশিকা এইসব দেখে খুব খুশি হয়। পরের দিন সুরভি আর রাজীব মিলে একটা কুড়ে ঘর বানিয়ে থাকতে লাগলো। এবার বুঝলি তো কে পস্তাচ্ছে? নিজের বোনকে উচিত শিক্ষা দিয়ে অংশিকা খুব খুশি ছিল। আর এখন ওর 9 মাস চলছিল। আংশিকা, আমার একজন ক্লায়েন্টের মেয়ের বিয়ে, ওখানে আমাদের যেতেই হবে। তুমি তো জানো অভিনব, এখন আমি এভাবে যেতে পারি না। তুমি মায়ের সাথে চলে যাও না। ঠিক আছে, কিন্তু তুমি নিজের খেয়াল রেখো। এই বলে অভিনব ওর মায়ের সাথে নিজেদের বোট নিয়ে বেরিয়ে গেল। আর অংশিকা বাড়িতেই থাকলো। আর সন্ধেবেলা যখন ও ব্যালকনিতে দাঁড়িয়ে ওর বোনের কুড়ে ঘর দেখে মুচকে মুচকে হাসছিল, তখনই ওর প্রসব যন্ত্রণা শুরু হয় আর ও ব্যালকনিতে পড়ে যায়। সুরভি ওকে পড়ে যেতে দেখে নেয়। সুরভি দিদি, সুরভি দিদি, কি ব্যথা করছে আমার। রাজীব, মনে হচ্ছে বোনের লেবার পেন উঠেছে। আমাদের না ওকে নিয়ে হাসপাতালে যেতে হবে। চলো চলো, তাড়াতাড়ি চলো। এরপর সুরভি আর রাজীব ওদের নৌকাটা নিয়ে অংশিকার বাড়িতে যায় আর ওকে নিয়ে হাসপাতালে যায়। দেখুন এনার অপারেশন করতে হবে, তার জন্য রক্তের প্রয়োজন। আমি ওর বোন, আপনি আমার কাছ থেকে যত খুশি রক্ত নিন। এরপরে সুরভি অংশিকাকে রক্ত দেয় আর তারপর অপারেশন করলে মা আর সন্তান দুজনেই ভালো থাকে। এই দেখে সবাই খুব খুশি হয়। আর 3 দিন পর অংশিকা বাচ্চাকে নিয়ে বাড়িতে আসে। আর এইসবে অংশিকা নিজের ভুলটা বুঝতে পারে আর ক্ষমা চায়। আর তার সাথে অভিনব আর অংশিকা নিজের দিদি জামাইবাবুকে একটা বড় সুন্দর পাকা বাড়ি বানিয়ে দিয়ে উপহার দেয়, যেখানে সুরভি তার পরিবারকে নিয়ে সুখে থাকে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।